বিশ্ব রাজনীতির মানচিত্রে আন্তর্জাতিক অর্থনীতি এবং জিওপলিটিক্সে ঘটল এক ঐতিহাসিক পরিবর্তন। যে আমেরিকান ডলার এতকাল ধরে গোটা বিশ্বের বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল, সেই ডলারকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় টাকা অর্থাৎ ইন্ডিয়ান রুপি নিজের শক্ত অবস্থান তৈরি করে নিচ্ছে। রাশিয়ার মস্কো থেকে শুরু করে ঢাকার বাংলাদেশ ব্যাংক, আজ সবার মুখে একটাই কথা, ডলার নয়, বাণিজ্য হবে ভারতীয় রুপিতে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ওয়েস্টার্ন স্যাংশনকে সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া এখন বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ওপর থাকা বিপুল পরিমাণ আন্তর্জাতিক ঋণ শোধ করতে হবে ভারতীয় রুপির মাধ্যমে। আর এই মাস্টার প্ল্যানের মূল চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে ভারতের ব্যাংকিং পরিকাঠামো। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন প্রতিটি ভারতবাসীর মনে কৌতূহল জাগিয়ে তুলবে। প্রথমত, মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে গিয়ে রাশিয়া কেন ঢাকাকে বাধ্য করছে তাদের সমস্ত পাওনা ও দ্বিপাক্ষিক ব্যবসা ভারতীয় রুপিতে মেটাতে। দ্বিতীয়ত, যে বাংলাদেশে এতদিন ধরে ভারত বিরোধী রাজনীতি এবং বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন চালানোর চেষ্টা হয়েছে, আজ তাদের নিজেদের অর্থনীতি বাঁচাতে কেন ভারতের মুদ্রাকেই একমাত্র ভরসা হিসেবে মেনে নিতে হচ্ছে। তৃতীয়ত, নয়াদিল্লি কোনো সরাসরি ঝুঁকি না নিয়েও কিভাবে আমেরিকা, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে চলা এই অর্থনৈতিক সমীকরণে শেষ হাসি হাসল। আজকের এই পুরো ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের একদম নিটোল এবং বাস্তবসম্মত উত্তর বিশ্লেষণ করব। সম্পূর্ণ তথ্যটি সহজ সরল ভাষায় বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা চিরস্থায়ী বন্ধু বলে কিছু হয় না। যা থাকে তা হলো নিটোল কূটনৈতিক স্বার্থ এবং অর্থনৈতিক বাস্তবতা। আজ থেকে কিছুদিন আগেও ঢাকার রাজপথ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা সংবাদ মাধ্যমের টকশোতে একটা স্লোগান খুব জোর কদমে ধ্বনিত হতো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, কিংবা ভারতীয় আধিপত্যবাদ মানছি না, মানব না। ভারতের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য দিয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা সেখানে প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতা কি বলছে? আজকের বাস্তব সত্য হলো, টেবিল হ্যাজ টোটালি টার্নড। রাজনীতির অলিন্দে যত গরম বক্তৃতায় দেওয়া হোক না কেন, বিশ্ব অর্থনীতির কঠিন নিয়মের সামনে সবাইকে মাথা নোয়াতেই হয়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারের সামনে আজ এক অভূতপূর্ব অর্থনৈতিক সংকট উপস্থিত। একদিকে বাংলাদেশের ডলার রিজার্ভের চরম ঘাটতি, অন্যদিকে বন্ধুরাষ্ট্র রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ বকেয়া মেটানোর প্রবল চাপ। বাংলাদেশের বর্তমান আর্থিক সংকটের মধ্যে ডলার দিয়ে এই বিপুল পরিমাণ অর্থনৈতিক ঋণ পরিশোধ করা ঢাকার পক্ষে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক এই কঠিন পরিস্থিতির সুযোগেই রাশিয়া ঢাকাকে স্পষ্ট বার্তা দিয়েছে যে তোমাদের কাছে ডলার নেই, তাতে আমাদের কিছু এসে যায় না। ভারতের কাছে আমাদের রুপি সারপ্লাস রয়েছে। তাই রাশিয়া এবং বাংলাদেশের যাবতীয় ঋণ ও বাণিজ্য এবার থেকে ভারতীয় রুপি অর্থাৎ ইন্ডিয়ান রুপিতেই সেটেলমেন্ট হবে। যে ভারতকে একসময় ঢাকার কিছু গোষ্ঠী দূরে সরিয়ে রাখার কথা বলতো, আজ সেই ভারতের মুদ্রা ইন্ডিয়ান রুপি হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনৈতিক সংকট কাটানোর প্রধানতম সেতু। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দ্য ডেইলি স্টারের এই নিউজ আর্টিকেলের স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন। এই সংবাদের শিরোনামে স্পষ্ট লেখা রয়েছে, রাশিয়ার পাওয়া 800 মিলিয়ন ডলারের ঋণ পরিশোধ এখন এক অনিশ্চয়তার মুখে ঝুলছে। কিন্তু কেন এই অনিশ্চয়তা? বিষয়টা একটু খোলসা করে বলা যাক। বাংলাদেশের পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হলো রাশিয়া ও বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি দেশের অন্যতম মেগা প্রজেক্ট। এই প্রকল্প তৈরি করতে রাশিয়া বাংলাদেশকে প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্রেডিট বা লোন প্রদান করেছে, যার মধ্যে ইতিমধ্যে 8 বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে এবং বাকি 4 বিলিয়ন ডলার আগামী দিনে প্রদান করা হবে। এখন প্রজেক্ট এগিয়ে চলার সাথে সাথে রাশিয়া বাংলাদেশের কাছে তাদের প্রদান করা লোনের সার্ভিসিং চার্জ এবং ইন্টারেস্ট মেটানোর দাবি জানিয়েছে। কিন্তু সমস্যা শুরু হয় ঠিক এখানেই। ইউক্রেন কনফ্লিক্ট শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব রাশিয়ার বেশিরভাগ ব্যাংকের ওপর কঠোর ইউএস স্যাংশন চাপিয়ে দেয় এবং তাদের আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফট সিস্টেম থেকে বের করে দেয়। এর ফলে বাংলাদেশ চাইলেও তাদের সরকারি ব্যাংক সোনালী ব্যাংক থেকে সরাসরি রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকে মার্কিন ডলারে টাকা পাঠাতে পারছিল না। বাংলাদেশ ব্যাংক কী করলো?
তারা রাশিয়ার পাওনা প্রায় 800 মিলিয়ন থেকে $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ নিজেদের দেশের সোনালী ব্যাংকে বাংলাদেশি টাকা হিসেবে জমা করে রেখে দিল। রাশিয়া বাংলাদেশকে স্পষ্ট জানিয়ে দিল, টাকা আপনাদের দেশে আটকে রেখে আমাদের কোনো লাভ নেই, এই টাকা দিয়ে আমরা বিশ্ববাজারে কিছু কিনতে পারবো না, তাই আমাদের পাওনা অবিলম্বে এমন কোনো চ্যানেলে মেটাতে হবে যা আন্তর্জাতিক বাণিজ্যে গ্রহণযোগ্য এবং যাতে মার্কিন নিষেধাজ্ঞা বা ওয়েস্টার্ন স্যাংশনের কোনো বাধা থাকবে না। স্ক্রিনে এখন আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টটি দেখছেন। এখানে হেডলাইনে সোজা ভাষায় বলা হয়েছে, রাশিয়া ওয়ান্টস রুপি বেসড ট্রেড উইথ বাংলাদেশ টু বাইপাস ইউএস স্যাংশনস। রাশিয়া ঠিক কী প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে? তারা বলছে, ভারত ও রাশিয়ার মধ্যে ইতিমধ্যেই একটি অত্যন্ত সফল এবং পরীক্ষিত রুপি ট্রেড মেকানিজম চালু রয়েছে। সেই একই ব্যাংকিং চ্যানেল বা মেকানিজম ব্যবহার করে রাশিয়া ও বাংলাদেশ নিজেদের সমস্ত লেনদেন সম্পন্ন করবে। কিন্তু কিভাবে কাজ করবে এই ট্রায়াঙ্গুলার ট্রেড মেকানিজম বা ত্রিকোণ বাণিজ্য পথ? চলুন একদম সহজ গাণিতিক হিসাব দিয়ে বিষয়টা বুঝে নেওয়া যায়। রাশিয়া থেকে ভারত প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ডিসকাউন্টেড ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল আমদানি করে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ নিয়ম অনুযায়ী ভারত এই তেলের মূল্য পরিশোধের একটি বড় অংশ রাশিয়ার ভারতীয় ব্যাংকে খোলা বিশেষ বস্ত্র অ্যাকাউন্টে ভারতীয় রুপিতে জমা করে। ফলে রাশিয়ার কাছে বিপুল পরিমাণ ইন্ডিয়ান রুপি গচ্ছিত রয়েছে। রাশিয়া এখন বাংলাদেশকে বলছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ মেটাতে বাংলাদেশকে নতুন করে ডলার খুঁজতে হবে না। ভারত থেকে রাশিয়া যে রুপি পাচ্ছে সেই রুপি তারা বাংলাদেশ ব্যাংকে লোন বা পেমেন্ট অ্যাকাউন্ট হিসেবে ট্রান্সফার করার পথ করে দেবে। আমরা সবাই জানি বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে প্রচুর পরিমাণ চাল, গম, বিদ্যুৎ, কাঁচামাল এবং ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি আমদানি করে। ভারতের সাথে বাংলাদেশের প্রতি বছর প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি থাকে। অর্থাৎ বাংলাদেশকে এই বিশাল পরিমাণ অর্থ ভারতকে পরিশোধ করতে হয়। এবার স্ক্রিনে ঢাকা ট্রিবিউনের এই হেডলাইনটি দেখুন, রাশিয়া প্রপোজেস রুপি পেমেন্ট ফর রূপপুর অ্যাজ ঢাকা ওয়েজেস স্যাংশন রিস্ক। এখানেই আসল খেলাটা লুকিয়ে আছে। বাংলাদেশ এখন রাশিয়ার কাছ থেকে পাওয়া বা রাশিয়ার থেকে লেনদেন করা রুপি সরাসরি ভারতকে তাদের ইম্পোর্ট বিল পরিশোধ করতে ব্যবহার করবে। সহজ কথায়, ভারত রাশিয়াকে যে রুপি দিচ্ছে সেই রুপি ঘুরে গিয়ে বাংলাদেশে পৌঁছাচ্ছে, আর বাংলাদেশ সেই একই রুপি দিয়ে ভারতের থেকে কেনা জিনিসপত্রের বিল মেটাচ্ছে। অর্থাৎ পুরো রুপি আবার ঘুরে ভারতে ফিরে আসছে। সম্পূর্ণ চক্রটি সম্পন্ন হচ্ছে ভারতীয় রুপির মাধ্যমে, যেখানে একটি মার্কিন ডলারেরও প্রয়োজন পড়ছে না এবং কোনো ব্যাংকিং লেনদেনে ওয়েস্টার্ন স্যাংশনের কোনো ভয় থাকছে না। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, রাশিয়া কেন চাইনিজ ইউয়ান বা সরাসরি বাংলাদেশি টাকা এবং রাশিয়ান রুবেলের মাধ্যমে এই ব্যবসা করার সিদ্ধান্ত নিল না? এখন স্ক্রিনে এশিয়া নিউজ নেটওয়ার্কের এই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখুন, যার শিরোনাম হলো হোয়াই রাশিয়া হ্যাজ প্রপোজড টু সেটেল বায়োল্যাটারাল ট্রেড উইথ বাংলাদেশ ইন ইন্ডিয়ান রুপি। এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বাস্তব অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণে। প্রথমত, সেকেন্ডারি স্যাংশনের ভয়। যদি বাংলাদেশ এবং রাশিয়া আলাদা করে সম্পূর্ণ নতুন একটি টাকা রুবেল ব্যাংকিং করিডোর তৈরি করতে চায়, তবে আন্তর্জাতিক বিশ্ব ও আমেরিকান প্রশাসন খুব সহজেই তা ট্র্যাক করে ফেলবে এবং বাংলাদেশি ব্যাংকগুলোর উপর সরাসরি নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি স্যাংশন জারি করে দেবে। ছোট অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ এই ঝুঁকি নেওয়ার সাহস রাখে না। দ্বিতীয়ত, চাইনিজ ইউয়ানের সীমাবদ্ধতা। রাশিয়া প্রথমে চীনের ইউয়ানে লেনদেনের কথা ভেবেছিল, কিন্তু চীন তাদের মুদ্রার উপর অত্যন্ত কঠোর ক্যাপিটাল কন্ট্রোল বজায় রাখে। তাছাড়া বেজিং ভিত্তিক ব্যাংকগুলো মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার পেমেন্ট প্রসেস করতে অনীহা প্রকাশ করেছে। তৃতীয়ত, ভারতীয় রুপির শক্তি ও স্থায়িত্ব। ভারতীয় রুপি হলো একটি অত্যন্ত স্থিতিশীল মুদ্রা। বাংলাদেশ তার প্রয়োজনীয় অধিকাংশ খাদ্যপণ্য, জ্বালানি এবং কাঁচামাল ভারত থেকেই আমদানি করে। ফলে বাংলাদেশে যদি ভারতীয় রুপি রিজার্ভ হিসেবে থাকে, তবে তা দিয়ে তারা যে কোনো মুহূর্তে ভারতের বিশাল বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। এর ফলে কোনো নতুন পরিকাঠামো তৈরি না করেই ভারতের ব্যাংকিং ব্যবস্থার কাঁধে ভর করে রাশিয়া ও বাংলাদেশ নিজেদের অস্তিত্ব রক্ষা করছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই পুরো কূটনৈতিক এবং অর্থনৈতিক খেলায় নয়াদিল্লি অর্থাৎ ভারত সরকারের অবস্থান কী? ভারত এতে কতটা লাভবান হলো? অনেকে মনে করতে পারেন এতে ভারতের ওপর কোনো আন্তর্জাতিক আইনি ঝুঁকি আসবে কিনা, কিন্তু বাস্তব সত্য হলো ভারত সরকার এই চুক্তিতে কোনো সরাসরি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরকারী দল বা ফর্মাল পার্টি নয়।
ভারত কেবল তাদের নিজস্ব আর্থিক নীতি মেনে রাশিয়ার সাথে রুপিতে লেনদেন করেছে এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য করছে। রাশিয়া ও বাংলাদেশ নিজেদের অভ্যন্তরীণ চুক্তির মাধ্যমে ভারতীয় ব্যাংকিং চ্যানেল ও ওয়েস্ট অ্যাকাউন্ট ব্যবহার করছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর কোনো সুযোগই নেই ভারতের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ বা নিষেধাজ্ঞার আঙুল তোলা। এটি নয়াদিল্লির জন্য একটি অনবদ্য ডিপ্লোম্যাটিক অ্যান্ড ইকোনমিক ট্রায়াম্ফ। প্রথমত, ভারতীয় রুপির আন্তর্জাতিকীকরণ। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় টাকাকে এক বিশ্বস্ত বিকল্প মুদ্রা হিসেবে তুলে ধরার যে স্বপ্ন নয়াদিল্লি দেখেছিল, এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ এশিয়ায় সেই স্বপ্ন বাস্তব রূপ নিল। দ্বিতীয়ত, ডলারাইজেশন। মার্কিন ডলারের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা কমিয়ে আঞ্চলিক মুদ্রায় বাণিজ্য চালুর ক্ষেত্রে ভারত আজ বিশ্বের নেতৃস্থানীয় ভূমিকায়। তৃতীয়ত, দক্ষিণ এশিয়ায় ভারতের অর্থনৈতিক আধিপত্য। বাংলাদেশে যতই সরকার পরিবর্তন হোক কিংবা যতই ভারত বিরোধী রাজনীতি চালানোর চেষ্টা হোক না কেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশকে টিকে থাকতে হলে ভারতের রুপি এবং ভারতীয় বাজারের উপর নির্ভর করতেই হবে। এটা আজ বিশ্বমঞ্চে আবারও প্রমাণিত হলো। রাজনীতি এবং ভূরাজনীতিতে ভাবালুতা বা আবেগের কোনো জায়গা নেই। যা থাকে তা হলো নির্মম বাস্তব। একসময় যে বাংলাদেশকে ঘিরে নানা ভূরাজনৈতিক জল্পনা তৈরি করা হচ্ছিল, আজ সেই বাংলাদেশকেই নিজেদের মেগা প্রজেক্টের অস্তিত্ব বাঁচাতে এবং আন্তর্জাতিক ঋণ পরিশোধ করতে ভারতীয় টাকার শরণাপন্ন হতে হচ্ছে। ভারত কোনো দেশকে জোর করেনি, কিন্তু ভারত নিজের অর্থনৈতিক শক্তি এবং স্থিতিশীলতাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যাকে উপেক্ষা করা আজ কোনো প্রতিবেশী বা বিশ্বশক্তির পক্ষে সম্ভব নয়। ভারত সরকারের এই দূরদর্শী অর্থনৈতিক নীতি এবং ভারতীয় টাকাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এই কৌশল সম্পর্কে আপনার মতামত কী? রাশিয়া, বাংলাদেশ এবং ভারতের এই নতুন রুপি ট্রেড মেকানিজম কি আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একচ্ছত্র রাজত্ব কমিয়ে দিতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিশ্ব রাজনীতির এমনই সব অজানা ও চমকপ্রদ খবরের সত্য বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণধর্মী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।